তো রাদারফোর্ডস মডেলে যেটা বলছে, অ্যাজ দ্য মাস অফ এন ইলেকট্রন, একটা ইলেকট্রনের মাস কিন্তু আগের দিনকে বলেছি যে ইলেকট্রন এর মাস হচ্ছে 1/4 টাইমস, সরি 1/1875 টাইমস অফ দ্য মাস অফ এ প্রোটন। মানে একটা প্রোটনের যা মাস তার 1875 টাইমস লাইটার হচ্ছে ইলেকট্রন। আবার মাস অফ এ প্রোটন ইকুয়ালস টু 1/4 অফ দ্য মাস অফ আলফা পার্টিকেল, রাইট? তাহলে এবার দেখ, এই যে মাস অফ এ প্রোটনের জায়গায় আমি 1/4 মাস অফ আলফা পার্টিকেল এটাকে যদি এইখানে বসিয়ে দিই, তার মানে এটা হয়ে যাবে 1/1875 ইন্টু 1/4 টাইমস মাস অফ আলফা পার্টিকেল। বুঝতে পারলি কি পারলি না? তার মানে এটা কত টাইমস হয়ে যাচ্ছে বলতো? অলমোস্ট 1/7500, মানে 7500 টাইমস মাস অফ অ্যান আলফা পার্টিকেল। মানে একটা আলফা পার্টিকেলের যা মাস তার অলমোস্ট 7500 টাইমস লাইটার হচ্ছে একটা ইলেকট্রনের মাস। মানে একটা আলফা পার্টিকেলের মাসকে 7500 দিয়ে ডিভাইড করলে যেটা যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রনের মাস। মানে ভেরি নেগলিজিবল, একদম হালকা, মানে ওই হাতির ওজন আর পিঁপড়ের ওজনের মতো। তো এটাই দেখ এখানে উপরে লেখা রয়েছে, দেখেছিস? 1/75,000, 7500 টাইমস দ্যাট দ্য মাস অফ এন আলফা পার্টিকেল। তো এটা ইলেকট্রনের মাস নেগলিজিবল, যে লেখাই আছে, ইজ নেগলিজিবল কম্পেয়ার টু দ্য মাস অফ এন আলফা পার্টিকেল, হেন্স ইট ইজ নট পসিবল ফর এন ইলেকট্রন টু ডিফ্লেক্ট দ্য আলফা পার্টিকেল ফ্রম ইটস ওন পাথ। তার মানে দেখ, একটা আলফা পার্টিকেল, ওই যে আগের দিনকে রাদারফোর্ডস এর এক্সপেরিমেন্টটা পড়িয়েছিলাম, যে আলফা পার্টিকেল গুলো ওই যে সোজা ছুটে আসছিল, ঠিক আছে? এবার একটা ইলেকট্রনের পক্ষে তো আলফা পার্টিকেলকে ডিফ্লেক্ট করা পসিবল না। একটা হাতি যদি ফুল স্পিডে ছুটে আসে, একটা কুকুর কি পারবে সেই হাতিকে আটকাতে? কোনোদিনই পারবে না। ডিফ্লেক্ট করতেও পারবে না, কিছুই করতে পারবে না, ওরকম ব্যাপার। তো অ্যাট দ্য টাইম অফ ইন্ট্রোডাকশন অফ দ্য সাব অ্যাটমিক পার্টিকেল নিউট্রন ওয়াজ নট ডিসকভার, তখন কিন্তু মানে তখনও নিউট্রন কিন্তু ডিসকভার হয়নি। অ্যাকচুয়ালি রাদারফোর্ডের এই মডেলটা, রাদারফোর্ড কত সালে এক্সপেরিমেন্টটা করেছিল? 1911। আর নিউট্রন ডিসকভার কবে হয়েছিল জানিস? 1932, এত পরে। তো তখন নিউট্রনের কনসেপ্ট তো ছিল না। আর লাস্ট পয়েন্ট কি বলছে দেখ, after the discovery of neutron by James Chadwick, it was established that both protons and neutrons are present together in the nucleus so as to account for the atomic mass. তার মানে একটা অ্যাটমের নিউক্লিয়াস এত হেভি হয় কি করে, এত ভারী হয় কি করে? কারণ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু তোর প্রোটন নিউট্রন দুটোই কিন্তু থাকে, আর দুটোই প্রচন্ড হেভি পার্টিকেল। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে দেখ। দেখ বলছে, ফ্রম X-ray experiments, it has been found that the radius of the nucleus is of the order of 10 to the power minus 15 মিটার। তার মানে দেখ, নিউক্লিয়াসের যে রেডিয়াস সেটা কিরকম? 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার, মানে এতটাই কম। আর সেখানে অ্যাটমের রেডিয়াস কত? অ্যাটমের রেডিয়াস হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ঠিক আছে? তার মানে অ্যাটমের রেডিয়াস হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, আর নিউক্লিয়াসের রেডিয়াস হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। তো এটা ক্যান্সেল করলে কত হবে? 10 টু দি পাওয়ার 5। তার মানে একটা অ্যাটম অলমোস্ট 10 টু দি পাওয়ার 5 টাইমস লার্জার, মানে লার্জার রেডিয়াস কম্পেয়ার টু দ্য নিউক্লিয়াস। ঠিক আছে? কি বললাম? যে রেডিয়াস অফ অ্যান অ্যাটম
10⁵ মানে কত? 1 লাখ। 10⁵ মানে 1 লাখ। 1 লাখ টাইমস বড়, ভেবে রাখ, দেন রেডিয়াস অফ এ নিউক্লিয়াস। তাহলে একটা নিউক্লিয়াসের যা রেডিয়াস তার থেকে 1 লাখ এত টাইমস বড় হচ্ছে অ্যাটমের রেডিয়াস। তার মানে ভাবতে পারছিস যে অ্যাটম কতটা বড় হতে পারে, অ্যাটম কতটা বড় হতে পারে। তো এখানে দেখ লেখাই আছে, তোরা খুব ভালো করে জানিস যে অ্যাটম হচ্ছে স্ফেরিক্যাল। আর স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি জানা আছে তোদের? স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা জানা আছে, হ্যাঁ কি না বলবি? একটা স্ফিয়ার মানে কি? একটা ফুটবল যেমন স্ফিয়ার, অ্যাটমটাকেও কিন্তু স্ফিয়ার ধরা হয়। স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা জানিস অনুভব, অপলক, সৌমিলি? হ্যালো? না স্যার। আচ্ছা, তো স্ফিয়ারের না ফর্মুলা, স্যার। ভলিউমের ফর্মুলা তোরা জানিস না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে শুধু এমনি ডেটাটা মনে রাখ, বিকজ তোরা এই 9-10-এই শিখবি এই জিনিসগুলো। তো in terms of volume, an atom is 10⁵ times bigger than the volume of the nucleus. তাহলে ভেবে দেখ, 10⁵ times bigger বলছে, ঠিক আছে? তাহলে এত বড়, so obviously the density of the nucleus is about 10⁵ times greater than that of the any solid material. তার মানে তুই ভেবে দেখ, অ্যাটমের, আমি যদি এখানে ধর ড্র করি, এই হচ্ছে ধর একটা অ্যাটম, এই হচ্ছে ধরেন একটা অ্যাটম, তার মধ্যে নিউক্লিয়াস হচ্ছে এইটুকু জায়গার মধ্যে রয়েছে, মানে আমি যেটুকু এঁকেছি এর থেকেও ছোট হবে কিন্তু, ঠিক আছে, এত ছোট। এদিকে অ্যাটমের যে মাস, টোটাল মাসটাই নাকি নিউক্লিয়াসের মধ্যে, মানে বাদ বাকিটা পুরো ফাঁকা। মানে এটার ভলিউম এত ছোট কিন্তু মাস এত বেশি, তার মানে নিউক্লিয়াসের মাস কি হবে? প্রচন্ড হেভি। কিন্তু ভলিউমটা কিরকম হবে? লাইক এ পয়েন্ট। তাহলে মাস বেশি অথচ ভলিউম কম, তার মানে ডেনসিটি কিরকম হবে বলতো? ডেনসিটি প্রচন্ড বেশি হবে না? ইয়েস অর নো? স্যার। তো এই জন্য এখানে বলছে দেখ, ডেনসিটি অফ দ্য নিউক্লিয়াস ইজ অ্যাবাউট 10⁵ টাইমস গ্রেটার দেন এনি সলিড মেটেরিয়াল। যে কোনো সলিডের যা ডেনসিটি হয় না, তার থেকে নিউক্লিয়াসের ডেনসিটি 10⁵ টাইমস বড়। আর প্রোটন আর নিউট্রন এগুলো কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। তো এদেরকে কালেকটিভলি কি বলা হয়? নিউক্লিয়ন্স। এদেরকে কালেকটিভলি কি বলে? নিউক্লিয়ন্স। The total number of protons and neutrons in an atom is called the mass number of the element. তো প্রোটন আর নিউট্রন মিলিয়ে যে নাম্বারটা হচ্ছে ওটাকে কি বলা হয়? মাস নাম্বার। এটা বোধহয় তোরা জানিস তাই না, প্রোটন আর নিউট্রন মিলিয়ে মাস নাম্বার হয় যে, ইয়েস অর নো? Yes, sir. ওকে ফাইন। তাহলে এই হচ্ছে তোদের আহ এই রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে যা যা আমরা জানতে পেরেছি সেগুলোর মানে পুরো জিস্ট। তো এবার দুটো কোয়েশ্চেন তোদেরকে একটু জিজ্ঞেস করি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু দেখ। এক্সপ্লেন হোয়াই রাদারফোর্ড সিলেক্টেড a gold foil in his alpha particle scattering experiment. হঠাৎ করে রাদারফোর্ড গোল্ড ফয়েল নিয়ে এই এক্সপেরিমেন্টটা করলেন কেন? অন্য কিছু নিয়েও তো করতে পারতেন, অ্যালুমিনিয়াম ফয়েল নিতে পারতেন, ম্যাগনেসিয়াম ফয়েল নিতে পারতেন, হঠাৎ করে গোল্ড ফয়েল নিলেন কেন? তো এই কোয়েশ্চেনটা আনসারটা একটু ভাবতো, 2 মিনিট আমি তোদেরকে টাইম দিলাম।
বলছি এটার আনসার কিছু বের করতে পারলি? এটার আনসার কিন্তু একটু আগেই আমি ডিসকাস করলাম, যেটা তার মধ্যেই কিন্তু আনসারটা ছিল। বল। বলছি একটু কিন্তু ইন্টারাক্ট করতে হবে, চুপ করে মানে মুখে কিল দিয়ে মানে বসে থাকলে হবে না। হ্যাঁ না, স্যার বুঝতে পারছি, কারণ তোদের মুখগুলো তো দেখতে পাচ্ছি না, একটু কিন্তু ইন্টারাক্ট করতে হবে। দেখ, বলছি গোল্ড হচ্ছে একটা মেটাল। কি ঠিক বললাম তো রে? হ্যাঁ, হ্যাঁ স্যার। তো গোল্ড হচ্ছে একটা হ্যাঁ স্যার। মেটাল, অ্যান্ড রিমেম্বার ইটস আ ভেরি ভেরি মেলিয়েবল মেটাল। মেলিয়েবল মানে কি বল? মেলিয়েবল কথাটার মানে কি? মেলিয়েবল কথাটার মানে হচ্ছে পিটিয়ে পিটিয়ে পাতলা করে দেওয়া যায়, বুঝতে পারলি? গোলটাকে পিটিয়ে পিটিয়ে পাতলা করে দেওয়া যায়। আন্ডারস্টুড? Yes, sir. এই যে হ্যাঁ স্যার। গোল্ড, গোল্ড দিয়ে কত গয়নাগাটি তৈরি করা হয়, কত রকমের যে গয়নাগাটি যে তৈরি করা হয়, আংটি বল তৈরি করা হয়, তারপর গলার হার, নেকলেস, কানের দুল, কত জিনিস তৈরি করা হয়, তাই না? তাই এই যে গোল্ডের যে জিনিসগুলো তৈরি করা হয়, দেখবি গোল্ডের দোকানগুলোতে এখন বলে যে বড় ভারী গয়না যেমন আছে যেগুলোর দাম প্রচুর, আবার তেমন হালকা গয়নাও কিন্তু রয়েছে। হালকা গয়না মানে খুব কম দামের মধ্যে, হয়তো 8-10 হাজার টাকার মধ্যে, খুবই কম মানে গোল্ড থাকে সেগুলোর মধ্যে, কিন্তু সেরকম গয়নাও রয়েছে, হ্যাঁ কি না? শুনেছিস তো এগুলো? Yes, sir. তো এই যে হালকা গয়না যেগুলো থাকে, হালকা বল পাতলা বল, তাহলে গোল্ড দিয়ে এত পাতলা গয়না কি করে তৈরি করছে বলতো? কারণ গোল্ড মেলিয়েবল বলে। গোল্ড মেলিয়েবল বলেই কিন্তু গোল্ড দিয়ে এত পাতলা গয়না তৈরি করা যায়, বুঝতে পেরেছিস কি পারিসনি? Yes, sir. আর একদম, এবার তুই ভাব, গোল্ড ফয়েল যদি খুব থিক হতো, গোল্ড ফয়েলটা যদি থিক হতো, এই যে ধর এই যে এরকম আমি একটা গোল্ড ফয়েল আঁকলাম, যেটা কিনা থিক, থিক হলে আলফা পার্টিকেল এর মধ্যে দিয়ে তো পাস করতেই পারতো না, তাই না? আলফা পার্টিকেল এর মধ্যে দিয়ে পাস করতে পারতো না, এসে এইভাবে ফিরে চলে যেত। তাহলে কি আমার এক্সপেরিমেন্টটা তো হতো না। আর গোল্ড ফয়েল অ্যাকচুয়ালি কি হয়, প্রচন্ড পাতলা হয়, এই যে আমি এখানে দেখ ড্র করলাম, প্রচন্ড পাতলা হয় গোল্ড ফয়েল। এত এত পাতলা হয় যে আলফা পার্টিকেল ইজিলি ওটাকে পেনিট্রেট করে এই যে এই পাশে চলে আসতে পারে। তাহলে এই যে আলফা পার্টিকেল যে বলছিলাম না যে বেশিরভাগ আলফা পার্টিকেল সোজা বেরিয়ে যাচ্ছিল, সেটা কেন হচ্ছিল? কারণ গোল্ড ফয়েল খুব পাতলা হয় বলে। অন্য কোনো মেটাল দিয়ে কিন্তু এত পাতলা ফয়েল হতো না, বুঝতে পেরেছিস কি পারিসনি? Yes, sir. হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার দেখ আনসারটা দেখ। এই যে এই হচ্ছে আনসার। দাঁড়া আমি একটু বড় করছি। হ্যাঁ, এই হচ্ছে আনসার, আনসারটা একবার চট করে পড়ে নে। পড়া হয়ে গেছে স্যার। বলছি আনসারটা বুঝতে পেরেছিস, কোনো প্রবলেম নেই তো?
No, sir. No, sir. Okay. এই কোয়েশ্চেনটা একটু দেখতো, এটা একটু মানে ভাব যে কেন এটা হলো, এখানে যে কোয়েশ্চেনটা করেছে। যাতে জেডএনএস এর ওটাতে স্ক্রিনটাতে হলো গিয়ে ওই আলফা পার্টিকেল গুলোকে দেখা যায় বা ভিজিবল হয়। একদম কারেক্ট অনুভব, এটা কিন্তু আগের দিনকেই বলেছিলাম যে আলফা পার্টিকেল গুলো যে এসে ওই স্ক্রিনের ওপর পড়ছে, আমরা কি করে বুঝবো যে আলফা পার্টিকেল ওখানে স্ক্রিনের ওপর পড়ছে? কারণ আলফা পার্টিকেল কি করে, এই জিঙ্ক সালফাইডের ওপরে এই যে কোটিংটা দেওয়া হয় না, এই কোটিং এর উপরে একটা স্পট তৈরি করে, ওই স্পট দেখে বুঝতে পারা যায় যে আলফা পার্টিকেলটা ওখানে এসছে। এই যে আনসারটা দেখে নে। স্যার, স্টিমুলেশন মানে কি হয়? স্যার, বল, বুঝতে পেরেছিস? কোনো ডাউট নেই তো? হ্যাঁ বল অনুভব। স্যার, গ্রিন স্কিনটেলিজেন্স মানে কি হয়? গ্রিন সিনটিলেশন কোথায় কোথায় কোথায়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও সিনটিলেশন মানে কি বলতো? স্পার্কলিং। স্পার্কলিং, এই যে কালী পটকা ফাটলে যেরকম একটা স্পার্ক হয়, ওরকম ওই স্পার্কলিংটাকে বলা হয় সিনটিলেশন, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। স্যার, এই জেডএনএস এর জায়গায় অন্য কোনো মেটেরিয়াল ইউজ করা যেত না? জেডএনএসটাই সব থেকে ভালো, মানে সস্তার মেটেরিয়াল। আচ্ছা স্যার। বল, হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে। তো এখানে তুই যখন জিজ্ঞেস করলি যে যে জেডএনএস এর জায়গায় অন্য কোনো মেটেরিয়াল কি ইউজ করা যেত না, এরকম আছে, নেই যে না তা না। এরকম একটা এক্সাম্পল, যেমন ধর ক্যালসিয়াম সালফাইড, সিএএস। সিএস এর নাম কি বললাম? ক্যালসিয়াম সালফাইড, বুঝতে পারলি? এটা ইউজ করা যাবে। বুঝতে পেরেছিস সৌমিলি? হ্যাঁ স্যার। ওকে। একটা মিনিট একটু দাঁড়া।
আচ্ছা, বলছি এত পর্যন্ত কোনো ডাউট নেই তোরে? না স্যার। আচ্ছা। না স্যার। ওকে, নেক্সট টপিক দেখ কি বলছে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে? আর এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে যা কিছু থিওরি, এই থিওরি গুলো খেয়াল করে দেখ কত, মানে কে দিয়েছে এবং কত সালে দিয়েছে, তাহলে বুঝতে পারবি এটা কত পুরোনো থিওরি। মানে এর আগে রাদারফোর্ড এক্সপেরিমেন্ট পড়াচ্ছিলাম 1911, নিউট্রন ডিসকভার হয়েছিল 1932। সেখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা, এটা দেখ 1870-তে জেমস ম্যাক্সওয়েল, ঠিক আছে? তো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি জিনিসটা কি, তার আগে বুঝতে হবে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কাদেরকে বলে। তো এখানে দেখ কি কি বলছে। লাইট অ্যান্ড আদার ফর্মস অফ রেডিয়েন্ট এনার্জি propagate without any medium in the space in the form of waves are known as electromagnetic radiation. তার মানে কি বলছে বলতো, লাইট, লাইট মানে কিন্তু সানলাইট, কিংবা অন্যান্য যে রেডিয়েশন, মানে ধর ইউভি রেডিয়েশন কিংবা এক্স রে হতে পারে, এইগুলো বলছে স্পেসের মধ্যে দিয়ে মুভ করছে উইদাউট এনি মিডিয়াম, মানে কোনো মিডিয়াম দরকার নেই, মানে ভ্যাকুয়ামের মধ্যে দিয়েও প্রোপাগেট করতে পারে বা এগিয়ে যেতে পারে। আর এইগুলো কি ফর্মে এগোচ্ছে? ইন দ্য ফর্ম অফ ওয়েভ, ওয়েভের মতো করে, মানে ঢেউ খেতে খেতে এগোচ্ছে। এইগুলোকে বলছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। These waves can be produced by a charged body moving with acceleration in a magnetic field or a magnet in an electric field. মানে এদেরকে কি করে তৈরি করা যায় দেখ। তুই একটা চার্জড বডি নিবি, মানে যার মধ্যে ইলেকট্রিসিটি রয়েছে, সেটাকে ম্যাগনেটিক ফিল্ডে রাখ, কিংবা একটা ম্যাগনেটকে ইলেকট্রিক ফিল্ডে রাখ। দেখ নাম দেখেই বোঝা যাচ্ছে, নামটা কি বলছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক মানে কি, যার মধ্যে ইলেকট্রিসিটিও রয়েছে, ম্যাগনেটিক পাওয়ারও রয়েছে, দুটোই রয়েছে। তাহলে কোনো ইলেকট্রিক্যাল জিনিসকে ম্যাগনেটিক ফিল্ডে রাখতে পারিস, কিংবা কোনো ম্যাগনেটিক জিনিসকে তুই ইলেকট্রিক্যাল ফিল্ডে রাখতে পারিস, এই ওয়েভটা কিন্তু তৈরি হবে। তার এক্সাম্পল কি দেখে, যে গামা রে, কসমিক রে, অর্ডিনারি লাইট মানে যে সানলাইট যেগুলো, এইগুলো কিন্তু সব এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এক্সাম্পল। বুঝতে পেরেছিস কি পারিসনি? হ্যাঁ স্যার। আর এই যে উইদাউট হ্যাঁ এনি স্যার। মিডিয়াম বলছে মানে কি, তার মানে দে ক্যান মুভ থ্রু ভ্যাকুয়াম, দে ক্যান মুভ থ্রু ভ্যাকুয়াম। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। এবার দেখ এর প্রপার্টিজ হ্যাঁ কি স্যার। কি। প্রপার্টিজ গুলো দেখ। ফার্স্ট প্রপার্টি যেটা বলছে, অল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে তাদের ভেলোসিটি কত বলতো, লাইটের ভেলোসিটি যেটা সেটাই, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইন ভ্যাকুয়াম। আর এদের মধ্যে কি কি রয়েছে একটু আগেই বলেছি, এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, দুটোই রয়েছে। আর বলছে দে অসিলেট ইন ডিরেকশন পারপেন্ডিকুলার টু ইচ আদার, তার মানে এদের যে ওয়েভ গুলো, মানে ম্যাগনেটিক ওয়েভ আর ইলেকট্রিক ওয়েভের মধ্যে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। and they are also perpendicular to the direction in which the wave is traveling. আচ্ছা, এই জিনিসটা আমি এইখানে যে ছবিটা রয়েছে এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে, আমি তোদেরকে একটা কালার্ড ছবি দেখাই, তাহলে এই জিনিসটা খুব ভালো বুঝতে পারবি তোরা। দাঁড়া।
আচ্ছা, বলছি এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে দেখ, দুটো ওয়েভ আছে দেখতে পাচ্ছিস, একটা লাল রঙের আছে, একটা নীল রঙের আছে। হ্যাঁ স্যার। এই লাল রঙের যে, হ্যাঁ, এই লাল রঙের যে ওয়েভটা, খেয়াল করে দেখ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রিক ওয়েভ এটা। আর যেটা নীল রঙের যে ওয়েভটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, মানে আমি একটু বড় করে এখানে লিখে দিচ্ছি। এই যে লাল রঙের যেটা, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ওয়েভ বলতে পারি। আর যেটা এই যে ব্লু কালারের যেটা, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কিন্তু তুই ভাবিস স্যার 90 ডিগ্রি কোথায়, এখানে তো অ্যাঙ্গেলটা অনেক বেশি। ওইভাবে ভাবিস না, এটা কিন্তু 3D। এটা কিন্তু 3D। এটা মনে কর এক্স অ্যাক্সিস, এটা মনে কর ওয়াই অ্যাক্সিস, এটা মনে কর জেড অ্যাক্সিস। মানে ওয়াই অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, আর জেড অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে। ঠিক আছে, তার মানে লাল রঙের ওয়েভটা কোন অ্যাক্সিসে মুভ করছে? ওয়াই অ্যাক্সিসে। আর নীল রঙের ওয়েভটা কোন অ্যাক্সিসে মুভ করছে? জেড অ্যাক্সিসে। আর এই দুটো ওয়েভ মিলে কোন দিকে এগোচ্ছে দেখ তো। আমি এটা অ্যারো দিয়ে দেখাচ্ছি, খেয়াল কর। এই যে ওয়েভটা এগোচ্ছে এইদিকে, এই দেখ, এই যে এইভাবে যাচ্ছে। দেখ তো এই দিকটাতে যাচ্ছে না, মানে এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে না এইদিকে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। একদম। তাহলে এই যে এই তিনটে, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। দেখে হয়তো মনে হচ্ছে না, বিকজ আমি 2D তে এঁকেছি, কিন্তু এটা 3D। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে একদম, তাহলে এখানে যে ওয়েভ গুলো আছে, এবার দেখ তো 2 নম্বর পয়েন্টটা যেটা বলছে। 2 নম্বর পয়েন্টটা আবার পড়ে দেখ কি বলছে। যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, ওদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? দেখ লেখা আছে পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে।